অন্তির মায়ের দাদা জমিদার ছিলেন, বিশাল জমিদারি ছিল তার। সে আমলে তৈরি 12টা কক্ষ বিশিষ্ট দোতলা বাড়িটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অন্তির নানা বাড়ির মানুষের মধ্যে জমিদারি ভাবটা আজও রয়ে গেছে। তাদের পোশাক আশাক, খাওয়া দাওয়া সব কিছুতেই তার ছাপ পাওয়া যায়। অন্তির মা জমিদার ওয়াহেদুজ্জামানের একমাত্র মেয়ে। 3 ছেলের পর এক মেয়ে বলে খুব আদরেই বড় করেছেন মেয়েকে। অন্তির বাবার পরিবার ছিল হতদরিদ্র, অভাবে দিন কাটত। অন্তির দাদু ছিল পোস্ট অফিসের পিয়ন। অন্তি ওর বাবার কাছে শুনেছিল তার দাদু সকল জমি বন্ধক রেখে ছেলেদের পড়াশোনা করিয়েছেন, এভাবেই তাদের উন্নতি। কিন্তু অন্তির মায়ের ব্যাপারটা ভিন্ন। তাকে অভাব ছুঁতে পারেনি। সোনার চামচ মুখে নিয়ে জন্ম তার। অভাব কাকে বলে সে তা জানে না। এই যে প্রতি মাসে তার নানু মেয়ের বাড়িতে মাসিক বাজার পাঠান, চাল ডাল থেকে শুরু করে ক্ষেতের সবজি সহ নিজস্ব ঘেরের মাছ, এত বাজারের অর্ধেকটাই প্রিয় কাজের খালাকে দিয়ে দেওয়া হয়। অন্তির বাবার শ্বশুরের এমন কাণ্ড পছন্দ না, তবুও মুখ ফুটে কিছু বলতে পারে না। বাড়িতে নানা নানু আর মেজো মামা মামি ছাড়া আর কেউ নেই। বড় মামা মামি থাকেন অস্ট্রেলিয়া, বছর 5 হবে ওখানেই পাড়ি জমিয়েছে। ছোট মামা মামি কুষ্টিয়া থাকেন, মামার বদলি ওখানে। বাদ রইল মেজো মামা আর মামি, তারা এখানে থেকেই বাবা মার সেবা যত্ন করছে। সাথে ব্যবসা আছে মামার। স্বামী শ্বশুর শাশুড়িকে নিয়েই মামির জীবন চলছে। অন্তির মেজো মামিকে ভীষণ পছন্দ। কেমন যত্ন করে মাথায় তেল মালিশ করে দেয়, কত রকম করে চুল বেঁধে দেয়। অন্তি মাঝে মধ্যে আহ্লাদ করে বলে, ইস, তুমি যে কেন আমার মা হলে না। মেজো মামি তখন হাসে, শব্দ করে হাসে, বলে, আমি তো তোমার মা অন্তি। দেখতে দেখতে কেমন বেলা পেরিয়ে গেল। আজ যেন সময় ফুরাতে চাইছে না। এক এক মিনিটও যেন এক এক ঘন্টার সমান মনে হচ্ছে। অস্থিরতায় কাবু অন্তি কল লাগালো তনিকে। মেয়েটা আজ কল ধরছে না কেন? অন্তি বেঁচে না গেলে সেদিন তনিরও বন্ধের দিন। আজ অন্তি নেই, তাই সেও মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ঘুমের সাথে তার অদ্ভুত টান আছে। ঘুম থেকে জেগে উঠলে তার আরও ঘুম পায়। ঘুমের রেশ কাটে ফোনের জগৎ কাঁপানো শব্দে। ঘুমো ঘুমো গলায় হ্যালো বলতেই ওপাশ থেকে তেতে ওঠে অন্তি। মরার মতো ঘুমাস? এদিকে আমার প্রাণ যায় যায় করছে। এমন একটা পরিস্থিতিতে কেমনে ঘুমাচ্ছিস? মানে কেমনে পারিস? অন্তির কথাই চোখ মুখ কুচকে তনি বলল, তুই কেমন পরিস্থিতিতে আছিস এত মাইল দূরে থেকে আমি কেমনে জানবো? ও সব জানাজানি বাদ। শোন, এখন বেড থেকে নেমে মুখ ধুয়ে একটা রিক্সা নিয়ে সোজা কলেজ মোড় যাবি। ওখানে রাগী কুমারটাকে পেলে তার নাম্বার নিয়ে আসবি। যেমনে হোক নাম্বার চাই। বুঝতে পারছিস কেমন দম বন্ধ করা অবস্থায় আছি আমি? তনির কথাই ঘুম সুরসুর করে পালিয়েছে। এক লাফে উঠে বসেছে তনি। চোখে মুখে রাজ্যের বিস্ময় নিয়ে বলল, আমি যাব দিয়ান ভাইয়ের সামনে। আমি সিরিয়াসলি, তাও আমার নাম্বার চাইতে। অন্তি তনির কথার জবাব দিল খুব বিরক্ত ভঙ্গিতে। এমন করছিস যেন তুই গেলে উনি তোকে খেয়ে ফেলবে। আশ্চর্য। ছি, নাউজুবিল্লাহ। এসব খাওয়া খাবির কথা আমি স্বপ্নেও ভাবি না দোস্ত, তাও আবার কিনা জিজুর সাথে। ছি। উফ, নাটক অফ কর। যাচ্ছিস তো? তনি এবার কিছুটা সিরিয়াস হলো। গলা স্বর নর্মাল করে কিছুটা চিন্তিত হয়ে পড়ল, দোস্ত, আমার মনে হচ্ছে ব্যাপারটা এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানে ওনার কাছে নাম্বার চাওয়া মানে, বুঝতে পারছিস? আমি আবার কথা ভাবছি না, আমি জাস্ট তোকে নিয়ে চিন্তিত। এতদিনের ব্যাপারগুলো মেনে নিলেও এটা কেমনভাবে দেখবে ভাইয়া আমি ভাবতেও পারছি না। আরও একবার ভেবে দেখ। তনির কথা যুক্তিযুক্ত। অন্তির নিজেরও মনে হচ্ছে সে তার লিমিট ছাড়িয়ে যাচ্ছে। তার কি এবার থামার সময় এসে পড়েছে? তার মন আর মস্তিষ্ক একে অপরের বিরুদ্ধে চলতে যাচ্ছে। মন চাচ্ছে আরও বেহাইয়া হতে, সকল সীমা লঙ্ঘন করে দিহান নামক পাথরকে আঁকড়ে ধরতে। কিন্তু মস্তিষ্ক বলছে থেমে যেতে। এই পথ তার জন্য নয়। পাথরে কখনো ফুল ফোটে না। আদৌ কি তাই? দিহান নামক মানুষটা ছাড়া তার যে চলবে না, তার যে অন্তর পুড়ে ছারখার হয়ে যাবে। অন্তি আর তনি পৃথক দুটো মানুষ হলো, তাদের যেন এক প্রাণ। একে অপরকে ছাড়া চলে না। একে অপরের নারীর নক্ষত্র সব জানা তাদের। সেই হিসেবে তনি খুব ভালো করেই অন্তির মানসিক অবস্থা বুঝতে পারছে।
মেয়েটার পাগলাটে কাণ্ড সবার কাছে মজার মনে হলেও সে জানে ঠিক কতটা ডেসপারেট হয়ে মেয়েটা এসব কাণ্ড ঘটিয়েছে। রিক্সা কলেজ মোড়ে পৌঁছেতেই সে রিক্সা থেকে নেমে পড়ে। আশপাশ মানুষজনে ভর্তি। এই সময়টা এখানে প্রচুর মানুষ থাকে। দিহানের আড্ডা স্থানে আজ দিহান নেই, বাদবাকি সবাই গাড়িতে হেলান দিয়ে বসে আড্ডা দিচ্ছে। তন্নির সাহস হচ্ছে না সামনে এগিয়ে যাওয়ার। একটা মেয়ে এতগুলো ছেলের মাঝে দাঁড়িয়ে কথা বলছে, ব্যাপারটা দেখতেও কেমন দৃষ্টিকটু লাগে। অন্তির ব্যাপারটা আলাদা, সে এসবের তোয়াক্কা করে না। পাছে লোকে কিছু বলে, কবিতাটা খুব ভালোভাবেই আয়ত্ত করেছে সে, এজন্যই এসব লোক ভয় তার মাঝে নেই। নুহাস ক্ষিপ্ত মেজাজে বসে আছে। আজকাল সব কেমন অসহ্য ঠেকছে তার কাছে। এত কিছু সামলাতে হিমশিম খেতে হচ্ছে রীতিমতো। এদিকে দিহান গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে অ্যাটেন্ড করেছে। আজকাল প্রেশার বেড়েছে খুব। শুনছেন? রিনরিনে মেয়েলি কণ্ঠে কপালের কোচকানো চামড়া আরও কুচকে এলো। পাশ ফিরে তাকাতেই একজোড়া ভয়ত চোখ নজর এলো। মাথায় বড় করে কাপড় টেনে দেওয়া, জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা কি ভয় পাচ্ছে? নুহাসের কুচকে থাকা কপাল সোজা হয়ে আসে। চট করে মেয়েটাকে আরও একবার স্ক্যান করে নেয়। পরনে সাদা কালো মিশ্রণে লং কামিজ, সাদা রঙের ওড়না দিয়ে সুন্দর করে মাথা ঢেকে রাখা, গায়ের রং ফর্সা, এক কথায় সুন্দরী বলা চলে। নুহাস চেতনা থেকে বেরিয়ে জিজ্ঞাসা করে, কি চাই? এমন প্রশ্নে তনি আরও কিছুটা ঘাবড়ে গেল। শক্ত করে চেপে ধরল ওড়নার এক পাশ। এই লোকটাও কি দিহান ভাইয়ের মতো হিংস্র? ভয়ে বুক কাঁপে মেয়েটার। তোমাকে কোথায় দেখেছি মনে হচ্ছে? নুহাস বলে। মনে করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরপর সোজা হয়ে বলে ওঠে, আমি কি তোমাকে চিনি? কোথাও দেখেছি? তনি ঘাড় ডানে বামে নাড়ায়। সে জানে না। নুহাস ধমক দেয়, কথা বলতে পারো না? মুখ নেই? তন্নির অবস্থা কাঁদো কাঁদো। প্রাণের বান্ধবীর লাইন ঠিক করতে যেয়ে তার জীবনের লাইনটাই যে বেঁকে যাচ্ছে। তনি বুক ভরে শ্বাস নেই, চোখ বন্ধ করে বলতে শুরু করে, আপনি আমাকে চেনেন কি না এই ব্যাপারটা আমার জানার কোনো প্রশ্নই আসছে না। এটা তো আপনিই ভালো জানবেন। তবে আমি আপনাকে চিনি, 2-1 বার দিহান ভাইয়ের সাথে দেখেছি। আমি এখানে এসেছি দিহান ভাইয়ার নাম্বারটা নেওয়ার জন্য। আপনার মিষ্টি ভাবি আমাকে পাঠিয়েছে। কথা শেষে তনি পিটপিট করে তাকালো। নুহাসের মুখভাব বদলেছে। তার চোখে মুখে এখন দারুণ কৌতূহল খেলা করছে। নুহাসের এখন মনে পড়ল মেয়েটাকে সে অন্তির সাথেই দেখেছিল, মানে ভাবির বান্ধবী। ভাবতেই বাঁকা হাসে, তবে কিছু বলে না। এক পলক ভীতু চোখ জোড়ার দিকে তাকিয়ে ফোন বের করে দিহানের নাম্বার এগিয়ে দেয়। তন্নি পারলে সেই কখন ছুট মারে, কিন্তু এভাবে ছুট লাগানোটা তো ভালো দেখায় না। তাই সে আস্তে ধীরেই নুহাসদের সামনে থেকে সরতে চাইল। তখনই পেছন থেকে নুহাস বলে উঠল, এই মেয়ে, তোমার নাম ঠিকানা থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন মিলিয়ে একটা সিভি দিয়ে যাবে, এবং সেটা কালকের মধ্যে। তন্নির পা থেমে গেছে, ভয়ে প্রাণ যায় যায় করছে। এই লোক সিভি দিয়ে কি করবে? বাসে যে নালিশ বসাবে? তেমন হলে তার আর বেঁচে থাকা হবে না। মনে মনে বিড়বিড় করে বলল, অন্তি, তোর প্রেম সার্থক হবেই, কারণ তোর জন্য আমি জীবন স্যাক্রিফাইস করতে চলেছি। তন্নির ভাবনার কাঠি ঘুরিয়ে নুহাস তার জন্য রিক্সা ঠিক করে দিল। তন্নি ড্যাব ড্যাব করে সেদিকে তাকিয়ে, এই গুন্ডাদের মধ্যে মানবতাও আছে। ইন্টারেস্টিং। আমাকে পরে দেখার সুযোগ পাবে। এখন চট করে জলদি বাসায় যাও, সন্ধ্যা হয়ে আসছে, কুইক। তনি মনে মনে মুখ বাঁকালো। তার অত দেখার শখ নেই। অন্তির মতো ভুল সে ইহ জনমে করবে না। অন্তি নিজের ভালো না বুঝলেও সে বোঝে, প্রেমে অন্ধ হওয়ার মতো মেয়ে সে না। রিক্সা চেপে বসতেই নুহাস রিক্সাওয়ালাকে কঠোরভাবে বলল, চাচা, যেখানে যেতে চাইবে সেখানেই পৌঁছে দিয়ে আসবেন, এবং পৌঁছানোর পর আমাকে জানাবেন। নাম্বার আছে না? রিক্সাওয়ালা ভদ্রলোক মাথা ঝাঁকিয়ে হাসল। হ বাবা, আছে। তনি অবাকের উপর অবাক। সে অন্তির ফ্রেন্ড বলে কি এত খাতির যত্ন করছে? হতেই পারে, ফিউচার ভাবির বান্ধবী বলে কথা। আজ আকাশে রূপালি আলোয় রাঙ্গা চন্দ্র উঠেছে। আশেপাশে তার হাজারো তারার মেলা, যেন একখণ্ড কালো চাঁদের রূপালি সুতোয় কারুকার্য করা হয়েছে। সেই চাদর থেকে রূপালি দ্রুতি চুয়ে চুয়ে পড়ছে। এই অতি সুন্দর পরিবেশ প্রকৃতিকে অগ্রাহ্য করে
এক পুরুষ ছাদের রেলিংয়ে ভর দিয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে ব্যস্ত হয়ে পড়েছে। পুরুষটির এমন নির্মম কাণ্ডে চাঁদের বোধহয় অভিমান হলো। তার রূপে মুগ্ধ না হওয়া পুরুষটার প্রতি একরাশ মন খারাপ নেই। বিশাল এক মেঘের পেছনে নিজেকে আড়াল করে নিল। মাঝে মাঝে উকি দিয়ে পুরুষটির ভাবাবেগ বোঝার চেষ্টা করলো। এই পুরুষের মাঝে কি রূপের মোহতা নেই? এত নিষ্ঠুর কেন এই মানব? দিহানের সিগারেট শেষ হতেই সে সিগারেটের প্যাকেট থেকে চতুর্থ নাম্বার সিগারেট বের করতে নিলে দেখা গেল সিগারেট ফুরিয়ে গেছে। চোখ মুখ কুঁচকে চ শব্দ উচ্চারণ করলো। সারাদিনের ব্যস্ততার মাঝে আজ একটাও সিগারেট খাওয়া হয়নি। এই কেবল একটা জিনিসই যা দিহানকে সাময়িক শান্তি দিতে পারে। চোখ তুলে আকাশ পানে চাইতেই বিরক্তিতে মুখ কুঁচকে আসে। চাঁদ তার পছন্দ না। অন্ধকারে ঘেরা কালো আকাশটাই তার প্রিয়। চাঁদের এই রূপালী সুন্দর রূপ সবাইকে মুগ্ধ করলেও তাকে মুগ্ধ করতে পারে না। তার মধ্যে চাঁদের কোনো নিজস্ব ক্ষমতা নেই। এই যে সুন্দর রূপালী দ্রুতি, এটাও সূর্যের থেকে ধার করা। এমন ধার করা রূপের প্রশংসা সে করবে না, কখনোই না। দিহানের পাশে রাখা ফোনটা জ্বলে উঠল। নুহাস কল করেছে। দিহান কল রিসিভ করে লাউডে দিয়ে ফোন পাশে রাখলো। নুহাস উদ্বিগ্ন কণ্ঠে বলল, কখন ফিরেছিস? ঘন্টা খানেক হবে। একবার জানাতে হয়, এই অন্যতম ভদ্রতাও দেখছি তোর মধ্যে নেই। দিহান তার হৃদয়ে ভাঁজ ফেলে বলল। হু আর ইউ? নুহাস খুব বাজে একটা গালি দিতে গিয়েও মুখ সামলে নিল। পরক্ষণে কিছু মনে পড়তেই বলল, যাই হোক, আমি এখন ফোন রাখি, নয়তো কেউ একজন কল করে আবার আপনাকে পাবে না। কে সে? কেন বলবো? হু আর ইউ? বলেই খট করে কল কেটে দিল নুহাস। বেটা বজ্জাত, তার কি না বলে হু আর ইউ? আমি তো জম বলে ফসফস করে শ্বাস চালো। এদিকে নুহাস কল কাটার প্রায় সাথে সাথেই আননোন এক নাম্বার থেকে কল আসলো। দিহান কপাল কুচিয়ে 11 ডিজিটের নাম্বারটির দিকে তাকিয়ে থাকলো। কোনোভাবে সে এই নাম্বার চিনতে পারছে না। তাছাড়া তার এই নাম্বার বাইরের কারো জানার কথা না। যারা জানে তাদের নম্বর মূলত ফোনে সেভ করা হয়েছে। এসব ভাবতে ভাবতেই কল কেটে গেল। দিহান ফোন রেখে দিতে উদ্যত হতেই আবারও কল আসলো। এবার কল আসার প্রায় সাথে সাথেই কল রিসিভ করলো দিহান। কানে চেপে রুক্ষ কণ্ঠে বলল, কে বলছেন? ফোনের ওপাশ থেকে অন্তি চুপ করে রইল। কেন যেন তার খুব ভয় করছে। লোকটা রেগে গেলে তাকে দেখার সৌভাগ্যটুকু দুর্ভাগ্যে পরিণত হবে। তাই অন্তি এক চরম সিদ্ধান্ত নিয়েছে। সে দিহানকে কল করবে ঠিকই, কিন্তু কথা বলবে না। লোকটা জানতেও পারবে না, তাই কথা। হোয়াট এ বুদ্ধি! চুপ করে থাকলে দেশের যে প্রান্তে আছো সেখানে গিয়ে থাপ্পড় মেরে আসবো। অভদ্র মেয়ে, স্পিক আপ। অন্তি কেঁপে উঠে মুখ চেপে ধরল। কি ভয়ঙ্কর লোক! কেমনে বুঝলো? ধমকাবেন না একদম। নম্বর কোথায় পেয়েছো? সোজা উত্তর দিবে, নয়তো মেরে ফেলবো একদম। অন্তি গাল ফোলালো। লোকটা একদম সুন্দর করে কথা বলতে পারে না। অভিমান নিয়ে বলল, আপনি শুধু আমাকে মারতে চান কেন? আমি মরে গেলে কে আপনাকে ভালোবাসবে? দিহান দমল। তার হিংস্র চোখ শান্ত হয়ে এলো। কুঁচকে থাকা কপাল সোজা হলো। পাথরের মতো হৃদয়টা কিছুটা কোমল হলো বোধহয়। চোখ বন্ধ করে বড় করে শ্বাস ফেলল। মেয়েটাকে সে অন্য সবার মতো ধমকাতে পারে না, খুব একটা কঠোর হতে পারে না। ওই কোমল মুখখানা দেখলেই তার হিংস্রতা ক্ষীণ হয়ে আসে। মেয়েটার চঞ্চলতা অকারণেই তার ভালো লাগে। মেয়েটা যেন মরুর বুকে সবুজ সতেজ এক চারা গাছ। এই যে শুনছেন? অন্তি ডাকে। দিহান ছোট্ট করে জবাব দেয়। হুম। অন্তির ঠোঁটে হাসি ফোটে, জলজল করে ওঠে মুখ। ইস, লোকটা তার কথা শুনছে। অন্তি খাটে গোল হয়ে বসলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ফোন কাটবেন না, ঠিক আছে? দিহান উত্তর দিল না, চুপ করে অন্তির কথা শুনল। নীরবতাকে সম্মতি ধরে নিয়ে অন্তি বলতে শুরু করলো, আচ্ছা, আপনাকে কিছু বলতে হবে না। আমি বলছি, আপনি শোনেন। এত অগোছালো কেন আপনি? চুলগুলো কত বড় হয়ে এসছে, একটু ছোট করে নেন না কেন? দেবদাসের মতো লাগে। আমি তো মরে যাইনি। আপনি কি আপনার চুলগুলো একটু কেটে ছোট করবেন? অনেক ছোট না, একদম অল্প। কথা শেষ? অন্তির মুখ কালো হয়ে এলো। খানিক চুপ থেকে নরম গলায় বলল, আপনি কি আমার উপর বিরক্ত? বুঝতে এত সময় লাগলো?
কথাটা তৎক্ষণাৎ জবাব দিতে পারল না অন্তি। কান্নায় তার মুখ ভেঙে আসছে, চোখ থেকে টুপ টুপ করে জল গড়াচ্ছে। কষ্ট সাথে অপমান অনুভব হচ্ছে তার। এই নিষ্ঠুর মানুষটাকে সে আর ভালোবাসবে না। যে ভালোবাসা বোঝে না তাকে ভালোবাসা বোকামি। অন্তি কান্না চেপে রেখে ছোট্ট করে বলল, সরি, আর বিরক্ত করব না। দিহান তার স্বভাব সুলভ চোখ ছোট করলো। আর বিরক্ত করবে না বলতে কি বোঝাতে চাচ্ছে মেয়েটা? অন্তি বুকে একরাশ কষ্ট নিয়ে বলল, রাখি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। কিন্তু তার কল রাখা হলো না। দিহানের ধমক তার হাত থামিয়ে দিয়েছে। একদম কল কাটবে না, থাপড়ে দাঁত ফেলে দিব। ব্যাস, অন্তির সাধ্য হলো না দিহানের কথার বিপক্ষে যেয়ে কল কাটতে। কানে ফোন চেপে রেখে ফুপিয়ে কাঁদতে লাগলো মেয়েটা। দিহান ফোনের ওপাশ থেকে কান্নার সেই শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে। বেশ কিছু সময় কাটার পরও যখন অন্তির কান্না থামে না, তখন দিহান প্রথমবারের মতো নরম গলায় কথা বলে। মেয়ে কান্না থামাও, কথা বলো। দিহানের নরম কণ্ঠে অন্তির কান্নার ব্যাগ যেন বেড়ে গেল। সে আর বিরক্ত করবে না শুনতে লোকটা এত ভালো ব্যবহার করছে, এত অপছন্দ করে লোকটা তাকে। কান্না থামাতে বলেছি, কান্না না থামালে আই সোয়ার আমি সত্যি তোমাকে মেরে ফেলবো। অন্তি এবার সত্যি কান্না থামালো, তবে পুরোপুরিভাবে থামলো না। হেসকি উঠে গেছে তার। দিহান বুঝতে পেরে তপ্ত শ্বাস ফেল, বলো, আমার সম্পর্কে আইডিয়া আছে তোমার? আমি কিন্তু মোটেই ভালো মানুষ না। আমাকে ভালোবাসা মানেই নিজ হাতে বিষ পান করা। তুমি আমাকে যতটা ভয়ঙ্কর ভাবো তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর আমি, বুঝতে পারছো তুমি? অন্তি নাক টেনে জবাব দিল। যতই ভয়ঙ্কর হন না কেন, আমি আপনাকেই ভালোবাসবো। দিহান প্রায় সাথে সাথেই বলল, একটু আগেই না বললে আর বিরক্ত করবে না, এখন পোল্টি খাচ্ছ কেন? বিরক্ত না করার কথা বলেছি, ভালোবাসবো না তা কখন বললাম? দিহান আর কথা বাড়ল না, কেবল শীতল গলায় বলল, ঘুমিয়ে পড়ো। কল কেটে গেল। এতক্ষণ মরা কান্না করা অন্তিম মুহূর্তেই আনন্দে আত্মহারা হয়ে উঠল। লোকটা কতক্ষণ তার সাথে কথা বলল। নিশ্চয়ই সে সো কল্ড হোসট খেয়েছে, কিছুদিন পর প্রেমও করবে, নো ডাউট। অন্তি চট জলদি তন্নিকে কল করলো। এই খুশির খবরটা মেয়েটাকে না জানালে আজ আর ঘুম হবে না তার। বর্ষাকালের আগাম বাদটা দিতে আকাশ ঘনিয়ে মেঘ করেছে। এখন জ্যৈষ্ঠের প্রায় শেষ, কিছুদিন বাদেই আষাঢ়ের পদার্পণ ঘটবে। তারই বাদটা জানাচ্ছে প্রকৃতি। মাঝে মাঝেই মেঘ গর্জন তুলছে, যখন তখন চুপ করে বৃষ্টি নামতে পারে। মেঘের গর্জনে দোতলার বারান্দার গিল ধরে দাঁড়িয়ে থাকা কিশোরীর বুক বারংবার কেঁপে কেঁপে উঠছে। তাও সে রুমে ফিরে যাওয়ার সাহস পাচ্ছে না। তার ভয়ার্ত দৃষ্টি রাস্তায় বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে। পুরুষটি তার দিকে তাকাচ্ছে কম, ফোনে অনবরত কিছু করে চলেছে। মেয়েটার অবস্থা কাঁদো কাঁদো। আজ তার সিভি জমা দেওয়ার কথা ছিল, কোনো জবের জন্য না, এলাকার গোন্ডার কাছে নিজের পরিচয় তুলে ধরার জন্য। কিন্তু সে সেটা করেনি, সূক্ষ্মভাবে এড়িয়ে যেতে চেয়েছিল। ভেবেছিল এই অতি সূক্ষ্ম ব্যাপারটা কারোর মনে থাকবে না, কিন্তু হলো তার ভিন্ন। লোকটা ঠিক মনে রেখেছে। গুন্ডাদের মেধা এত ভালো হয় তার ধারণা ছিল না। লোকটা কোথা থেকে তার নাম্বার খুঁজে বের করে বিকেল হতেই কল ঠুকেছে। অপরিচিত নাম্বার থেকে কল আসে, সে প্রথমে না ধরলেও বারবার কল আসেই ধরেছে। পরিচিত কেউ হতে পারে। সুন্দর করে সালাম দিয়ে কে জিজ্ঞেস করতেই উত্তর আসে, শিবি কোথায়? তন্নির আর বুঝতে বাকি থাকে না এটা কি হতে পারে। তার প্রাণ পাখি গলায় এসে আটকে আছে। লোকটা নাম্বার খুঁজে পেল কোথায়? এসব ভাবতে ভাবতেই দ্বিতীয় ধমকায় সে, স্টুপেড, চুপ করে আছো কেন? বারান্দায় আসো এখন মাত্র। আমি না বলা অবধি এক পাও নড়বে না, চুপটি করে দাঁড়িয়ে থাকবে, নয়তো তোমার বাসায় আসতে একদম কৃপণতা করব না। তখন থেকেই এভাবে দাঁড়িয়ে সে। এদিকে মশা তার পা কামড়ে ঝাঁঝরা করে ফেলছে। সন্ধ্যা ঘনিয়ে এলেই এই মশার উৎপাত শুরু হয়। তন্নি কাদো চোখে বাহিরে তাকালো। না, লোকটা আজ আর যাবে বলে মনে হচ্ছে না। তার ছোট্ট জীবনটা বোধহয় এভাবে দাঁড়িয়ে থেকেই মশার কামড়ে শেষ হয়ে যাবে। তন্নি মেয়েটা সুন্দরী, একদম ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। টকটকে গায়ের রং আর গোলগাল মুখ, তবে নাকটা চাকমাদের মতো বোচা। এই বোচা নাকটাই বেশি সুন্দর।
অন্তি আর তন্নি একত্রে কোথাও বের হলে আশপাশের মানুষ ঘুরে ফিরে তন্নিকেই দেখে। অন্তির দিকে তাকাতে যেন তারা ভুলে বসে। তবে তন্নি মেয়েটা অন্তির থেকে অনেকটা ভিন্ন। তাদের স্বভাব একে অপরের বিপরীত। সুন্দরী মেয়েরা বোকাশোকা হয়, এই প্রবাদটাকে প্রমাণ করতে যেন তন্নির এই ধরণীতে আগমন। একটুতেই কেঁদে ফেলার মতো মহৎ গুণের অধিকারী সে। এখন সেই মহৎ গুণের সূক্ষ্ম বহিঃপ্রকাশ করছে সে। খানিক বাদেই নাক টানছে, চোখ থেকে উপচে পানি পড়ছে। নুহাশ তার তীক্ষ্ণ চোখের সবটা পর্যবেক্ষণ করে কল করলো তন্নিকে। তন্নির পাশেই ফোন ছিল। নাক টেনে একবার দাঁড়িয়ে থাকা নুহাশকে দেখে কল রিসিভ করলো। পেয়সীর চোখে পানিতে তখন প্রেমিক পুরুষের মন গলে শীতল হয়ে এসেছে। নুহাশ নরম গলায় বলল, কাঁদছো কেন? আমি কি তোমায় বকেছি, মেরেছি? তন্নি মাথা নাড়িয়ে না জানালো। তা দেখে ছোট করে হাসলো নুহাশ, শুধালো, তবে এখানে অনেক মশা, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। এ কথার জবাব কিভাবে দিবে নুহাশ বুঝতে পারল না। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে বলল, এজন্য কাঁদছিলে? হুম। নুহাশ কেমন প্রতিক্রিয়া দিবে তা ভেবে পেল না। মানে সত্যি মশা কামড়ালে মানুষ কাঁদে, তাও আবার এত বড় একটা মেয়ে, দুদিন পর বাচ্চার মা হবে এমন মেয়ে এখনো বাচ্চাদের মতো হুদাই জায়গায় কাঁদে। নুহাশ হাসি আটকে রাখতে পারল না, হুহা করে হেসে ফেলল। হাসতে হাসতে তার চোখে পানি চলে এসেছে। হাসি থামিয়ে বলল, রুমে যাও, কয়েল জ্বালিয়ে দাও, আর মশা কামড়াবে না। তোমার সব ভুল মাফ করা হলো। অন্তির নানা বাড়িতে বড়সড় একটা বাগান আছে। বাগান ভর্তি ফলের গাছ, তার মধ্যে রয়েছে হাইব্রিড জাতের পেয়ারা, যেগুলো বছরের 12 মাসই গাছে থাকে। ছোট্ট একটা গাছে থোকা থোকা পেয়ারা ঝুলে আছে, দেখতে কেমন সুন্দর লাগে। গাছটা লম্বায় তুলনামূলক ছোট হলেও অন্তির উচ্চতা থেকে বেশ বড়। হাত বাড়িয়ে ছুঁতে পারে না সে, তাই মই বেয়ে গাছে ওঠার অভিযান শুরু করেছে। তাকে সঙ্গ দিচ্ছে বাগানের পরিচালক মতলব মিয়ার ছেলে মতিন। রোগা পাতলা ছেলেটা একদিনেই অন্তিকে তার গুরু মেনে নিয়েছে। অন্তির প্রত্যেকটা কথা হরপে হরপে পালন করেই একজন ভক্ত ও শিষ্যর পরিচয় দিচ্ছে সে। বহু প্রচেষ্টার পর বড় দেখে 3টা পেয়ারা পাড়তে সক্ষম হয়েছে অন্তি। এই অল্পতেই তুষ্ট সে। মই বেয়ে নিচে নেমে বাগানে গোল করে সাজানো চেয়ার টেবিলে বসে পড়ল। মতিনকে বলল, রান্নাঘরে ফ্রিজে দেখবে কাসুন্দি আছে, নিয়ে আসো। সাথে একটা বাটিও আনিও। ও আর ফল কাটার ছুরি। আচ্ছা আপা। মতিন ছুট লাগালো। অন্তি হাসলো। তার এই ছেলেটাকে দারুণ লেগেছে। মাকে বলে একে সাথে করে নিয়ে যাবে, ঢাকার একটা স্কুলও ভর্তি করিয়ে দিবে। ছেলেটার মেধা ভালো, একবার কিছু বলে চট করে ধরে ফেলার ক্ষমতা আছে। দিহান আজও কিছু কাজের জন্য বাইরে গিয়েছে। আড্ডা স্থানে আজও তার দেখা নেই। তবে অন্য দিনের মতো সবাই আড্ডায় মত্ত নেই আজ। সবাই কেমন থমকে আছে, চোখে মুখে ক্রোধ স্পষ্ট। নুহাশ খানিক বাদে বাদে পানির বোতলে চুমুক দিচ্ছে। এটা তার রাগ নিয়ন্ত্রণের মাধ্যম। সে যখন খুব রেগে থাকে তখন খুব বেশি পানি খায়। মূলত এই মহল্লায় 2টো দল রয়েছে, একটা দিহানের, অপরটা পরশের। একই বনে যদি 2টো বাঘ থাকে তবে রাজা হওয়ার লড়াই তাদের আমৃত্যু তাড়া করবে। এখানেও ঘটনা তেমন। দিহানের সাথে পরশের দ্বন্দ্বের কথা পুরো মহল্লা জানে। এর মাঝে এক ঝামেলা ঘটেছে। দিহানের এক ছেলেকে পরশের ছেলেরা বেধরম পিটিয়েছে। ছেলেটা এখন হাসপাতালে ভর্তি, মাথা ফেটেছে, 12টা সেলাই লেগেছে, ডান হাত ভেঙেছে, পা নাড়ানোর মতো অবস্থা নেই। এ কথা জানতেই নুহাশ ফুঁসে উঠেছে। দিহান এখনো কিছু জানে না, জানলে বড় একটা ঝামেলা হবে, যা নুহাশ চাচ্ছে না। কিন্তু না জানালেও যে সমস্যা, এখনই কোনো ব্যবস্থা না নিলে পরবর্তীতে ওরা যে এইভাবে আরও হামলা চালাবে না তার কি নিশ্চয়তা। রাত প্রায় 12টা। অন্তির 2 চোখের পাতায় ঘুম নেই। এত রাতেও সে বারান্দায় চেয়ার পেতে বসে আছে। খোলা বারান্দায় বাহির থেকে আসা বাতাস গায়ে মাখছে দারুণ। নানু বারবার করে না করেছে রাতে বাহিরে বসতে। এটা তাদের শহর না, এখানে রাতে অনেক কিছু ঘটে যা শহরের ঝকঝকে কৃত্রিম আলোয় ঘটে না। তখন ভয় পেল, এখন কেমন যেন ভয় লাগছে না। তার মন খারাপ করেছে। দিহানকে বহুবার কল করেছে সে, কিন্তু প্রত্যেকবার ফোন বন্ধ বলছে। লোকটা কি নম্বর বদলে ফেলেছে? ভাবতেই অসর হয়ে আসে মন।
বাইরে ঘুটঘুটে অন্ধকারের মতোই শূন্য হয়ে আসে মস্তিষ্ক। তার ভেতরে সত্তা তাকে জানায়, এই লোক পাথরের থেকেও কঠিন অন্তি। এই কঠিনতা ভেদ করা সম্ভব নয়। অন্তি সম্মতি জানায়, লোকটা সত্যি পাথরের হৃদয়ের। অন্তি মনে মনে আজ থেকে দিহান নামক মানুষটির সাথে হৃদয়ের সকল লেনদেন বন্ধ ঘোষণা করে দিল নিমিষেই। এই মানুষটাকে আর ভালোবেসে দুঃখ বাড়াতে চায় না সে। এমনিতেই দুঃখ কি কম পাচ্ছে সে? নতুন করে আর দুঃখ দরকার নেই। বারান্দার দরজা আটকে রুমে এসে লম্বা হয়ে শুয়ে পড়ে। আজ কিছুতেই সে দিহানকে নিয়ে ভাববে না। তার জন্য সুন্দর একটা ঘুম দরকার। তখনই তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে কল এলো। পাশে পড়ে থাকা ফোনের স্ক্রিনে জলজল করছে কলদাতার সেভ করা নাম, মাই ভিলেন। কাক ডাকা ভোর। বাহিরে কেবল আলো ফুটতে শুরু করেছে। সূর্যি মামার দেখা পেতে ঢের বাকি। গ্রামের দিকে সকাল নামে খুব আয়োজন করে চারপাশ কোকিলের ডাকে মুখরিত হয়। লাল ঝুটি মোরগেরাও নামে প্রভাতের বার্তা ছড়াতে গলা ছেড়ে ডাক ছাড়ে। এই একটা ডাকই যথেষ্ট সকাল হওয়ার খবর জানাতে। অন্তি এবার গ্রামে এসে এই ব্যাপারটা খুব বেশি উপভোগ করেছে। আজ সে বারান্দায় বসে সকাল হওয়া দেখছে। কালো আকাশ পুড়ে সাদা ঝলমলে আকাশকে বেরিয়ে আসতে দেখছে সে। কি দারুণ সেই দৃশ্য! এই মুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতেই অন্তির মনে হলো তার ভীষণ ঘুম পাচ্ছে। ঘুমের প্রকোপ এতটাই বেশি যে তার এই বারান্দাতেই হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়তে মন চাচ্ছে। রাতে দিহানের জন্য অপেক্ষা শেষে তার দু চোখ থেকে ঘুম উধা হয়ে গিয়েছিল। শত তপস্যা করেও তা ফিরিয়ে আনতে পারেনি অন্তি। বরং পুরো রাত বারান্দায় বসে দারোয়ান রহমত চাচার বদলে সে বাড়ি পাহারা দিয়েছে। এই তো ভোর হওয়ার ঘন্টা আগের কথা। রহমত চাচা চেয়ারে বসে দিব্যি ঘুমোচ্ছিল। অন্তি দিব্যি তার ভুসভুস করে নাক ডাকার শব্দ শুনতে পেয়েছে। সেই সুযোগ নিয়ে বাড়ির ভেতর কেউ প্রবেশ করে। কুঠুরি ঘরের লাল টিমটিমে আলোতে অন্তি স্পষ্ট একটা ছায়ামানব দেখতে পেয়েছিল। অন্তি ফোনের ফ্ল্যাশ ফেলতেই তা বড় আম গাছটার আড়ালে লুকিয়ে পড়ে। এর ঘন্টা খানেকেও আর কিছু টের পায়নি সে। হয়তো কোনো এক ফাঁকে কেটে পড়েছে। অন্তি সে ব্যাপারে একদম ভাবছে না। তার ভাবনা জুড়ে বিচরণ করছে দিহান মির্জা। লোকটা মনের সাথে সাথে মস্তিষ্কেও দারুণভাবে আটকে আছে। দখলদারিতে ইংরেজদের হার মানাবে লোকটা। ইংরেজরা তো সম্পত্তি ক্ষমতা দখলে নিত, কিন্তু এই ভয়ঙ্কর মানব সরাসরি মন ও মস্তিষ্কে দখলদারি চালায়। রাতে দিহানের কল আসেই অন্তি আশ্চর্য বনে যায়। মানে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। দিহান মির্জা তার ইগো রাগকে সাইডে ফেলে কল করেছে। এটা নিশ্চয়ই যেন তেন ব্যাপার না। অন্তির অবাকের পর্ব শেষ হতে না হতেই কল কেটে গেল। অন্তি 2 মিনিট বসে রইল। এই কল আসে করে পাক্কা 1 ঘন্টায় কল আসলো না। অন্তি তখন বিছানায় গোল হয়ে চাতক পাখি নাই ফোনের দিকে তাকিয়ে। কিন্তু পাষাণ মানবটা দ্বিতীয়বার আর কল দিল না। অন্তির আগে দুঃখে কেঁদে ফেলে। এমন হবে জানলে সে কল রিসিভ করতে একদমই দেরি করতো না। পরপর ফোন উঠিয়ে কল দেয় কাঙ্ক্ষিত মানবটিকে, কিন্তু ফলাফল শূন্য। ফোন সুইচ অফ। এরপর থেকেই থম মেরে বারান্দায় বসে সে। তার মতে দিহান হচ্ছে পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর একজন পুরুষ, যার হৃৎপিণ্ডে 4 প্রকোষ্ঠের বদলে রয়েছে একটি মাত্র প্রকোষ্ঠ। এর জন্য তার মনে ভালোবাসা কম। দিহানের হৃৎপিণ্ডের সার্জারি করা দরকার। এই রোগ নিরাময় অতি শীঘ্রই হওয়া দরকার। সকালে দিহান যখন জানতে পেরেছে তার দলের ছেলেকে মারা হয়েছে, শুনতে সে তৎক্ষণাৎ পরশকে কল করে। মাথায় তার রক্ত উঠে গেছে যেন। কপালে পাশের রগ ফুলে উঠেছে। ফর্সা কপালে দৃশ্যমান নীল রগ একটু বেশি ভয়ঙ্কর ঠেকছে যেন। পরশের সাথে ঝামেলাটা দিহানের ব্যক্তিগত ঝামেলা বাহিরে এলে সেটা সে একদমই সহ্য করবে না। দিহান মির্জা, শহরের বাঘ হঠাৎ আমায় কল করলো, কি মনে করে? পরশের সূক্ষ্ম খোঁচা আজ করতে পেরেই চল শক্ত হয়ে এলো দিহানের। দাঁত চেপে রাগ কন্ট্রোল করে শুধালো, আমার সাথে ঝামেলা পার্সোনালি হ্যান্ডেল করার জন্য বলেছিলাম। আমার ছেলেদের আঘাত করে কি প্রমাণ করতে চাচ্ছিস? এই যে বাঘ রূপে থাকা দিহান আসলে একটা হলু বিলাই। আসল ভাগ তো এখানে। দিহান চুপ করে শুনলো। তার সাদা মুখখানা রাগের কারণে লাল হয়ে এসেছে। নাকের পাটাতন ফুলে উঠেছে। শক্ত জলটা আরো কঠিন হয়ে এলো। রাগ দমিয়ে চিবিয়ে পড়ল, এতই যখন ক্ষমতা, তাহলে পেছন থেকে চাবুক কেন ছুটছিস?
সামনাসামনি আয়, আসল নকলের ফারাকটা না হয় তখন বুঝিয়ে দিব। জবাবে পরশ হাসল। দিহানের সাথে সকল দেনা পাওনা পরিশোধের সময় এসেছে। অন্তিরা আজ ঢাকায় ফিরবে, তাদের পার্সোনাল গাড়িতে করেই ফিরবে। 12টার দিকে নাহার মেয়েকে টেনে তুললেন। অন্তি তখনও ঘুমে ঢুলছে। মেয়ের উপর যথেষ্ট বিরক্ত নাহার। বিছানায় এলোমেলো হয়ে বসে থাকা অন্তিকে একবার দেখে নিয়ে বললেন, ঝটফট ফ্রেশ হয়ে সব গুছিয়ে নে, নয়তো এভাবে ফেলে রেখে চলে যাব। কোথায় যাবে? তোর বাপের বাড়ি। মায়ের কথাই অন্তি বড় করে হামি দিল। চোখ ডলতে ডলতে ঘুম যেন গলায় পড়ল।